শালিনী নিজের মা বাবার সাথে ফতেহগঞ্জ গ্রামে থাকতো। একদিন শালিনীর বাবা ডিউটি থেকে ফিরে বললেন, ময়নাপুর গ্রামে আমার ট্রান্সফার হয়ে গেছে। বাবা, আমি লোকের মুখে শুনেছি ময়নাপুর গ্রামে ডাইনি থাকে, আরো মানুষের চোখ তুলে নিয়ে যায়। এসব গুজব মারে, আর মাত্র 6 মাসেরই তো ব্যাপার, তারপর আমরা আবার এখানে ফিরে চলে আসব। শালিনীর পরিবার নয়নাপুর গ্রামে একটা ভাড়ার বাড়িতে থাকতে শুরু করলো। শালিনীর বিয়ে পাকা হয়ে গেছিল। ও প্রায়ই গভীর রাত পর্যন্ত ব্যালকনিতে নিজের হবু স্বামীর সাথে কথা বলতো। একদিন পাশের বাড়ির এক মহিলা শালিনীদের বাড়ি আসেন। আমি দেখেছি যে আপনার মেয়ে রাত 2টো পর্যন্ত ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলতে থাকে। ওকে বলবেন 11টার পরে যেন ঘর থেকে বাইরে না বেরোয়। আপনি কি জানেন না যে এই গ্রামে এক চোখ তুলে নেওয়া ডাইনি থাকে? দিদি ভাই, আমরা এসব অন্ধবিশ্বাসে বিশ্বাস করি না। এক রাতে যখন শালিনীর মা আর বাবা ঘুমোচ্ছিলেন, তখন ওর মা বাবা ওর চিৎকারের আওয়াজ শুনতে পান। ওনারা দুজনে দৌড়ে গিয়ে ওপরে শালিনীর ঘরে গেলেন। মা, আমি কিছু দেখতে পাচ্ছি না। ওই ডাইনি মা, ওই ডাইনি আমার চোখ তুলে নিয়ে চলে গেছে। আরে আমার মারে, এসব কি হয়ে গেল? যখন ছেলের বাড়ি জানতে পারলো যে শালিনী অন্ধ হয়ে গেছে, তখন ওরা বিয়েটা ভেঙে দিল। ক্ষমা করো শালিনী, আমার বাবা এই বিয়েটা করতে মানা করেছেন। বাবা, আমায় আমার চোখ ফিরিয়ে এনে দাও। শালিনীর মা আর বাবা পাশের বাড়ির মহিলার কাছে গেল। দাদা, আমি তো আগেই বুঝিয়েছিলাম। দিদি ভাই, ওই ডাইনিটা কে? কোথা থেকে আসে, কোথায় চলে যায়, আর ওইভাবে চোখ তুলে নিয়ে কেন যায়? সঠিক করে তো এখানে কেউই পুরো ব্যাপারটা জানে না, কিন্তু গ্রামের লোকেরা বলে যে ওই ডাইনি তো শুধু এক চাকরানি মাত্র। এসবের পেছনে একটা তান্ত্রিকের হাত রয়েছে। ওই তান্ত্রিকটা ডাইনিটাকে নিজের দাসী করে রেখেছে। আমরা যদি ওই ডাইনিটার পিছু নিতে পারি, হয়তোবা আমরা তান্ত্রিকটার কাছে পৌঁছে যাব আর জেনে নিতে পারবো যে ও ওই ডাইনিকে দিয়ে সব কাজ কেন করায়। কিছু গ্রামবাসীরা এমনটাই করার চেষ্টা করেছিল, কিন্তু তারা আর কখনো নিজেদের বাড়ি ফিরে আসেনি। তা যা হোক না কেন, কিন্তু আমাদের মেয়ের চোখের জন্য আমাদের যা করতে হবে আমরা করব। এক রাতে শালিনীর মা নিজের আসল চোখের ওপর নকল চোখ লাগিয়ে গ্রামের চৌমাথায় দাঁড়িয়ে পড়ল। রাত 1টার সময় ডাইনি এলো। শিকার, তা আবার চৌরাস্তায়। ডাইনি শালিনীর মায়ের ওপরের নকল চোখ তুলে নিয়ে চলে গেল। তারপর শালিনীর মা বাবা ডাইনির পেছন পেছন গেলেন। ওই ডাইনি জঙ্গলের এক ভাঙা চোরা বাড়িতে গিয়ে ঢুকে পড়ল। শালিনীর মা বাবা বাইরে থেকে ওই বাড়ির ভেতর দেখছিলেন। ওখানে এক তান্ত্রিক আগুন জ্বালিয়ে মন্ত্রতন্ত্র পড়ছিল। চলে এসেছিস আমার দাসী ডাইনি। এই নেন আমার গুরুদেব। আরে মূর্খ, এটা তো নকল চোখ। কেউ তোকে বোকা বানিয়ে দিয়েছে। আমি আপনাকে 100 জনের চোখ এনে দিয়েছি, এবারে আমাকে মুক্ত করে দিন। এখন নয়, এখনো তোকে আরো 50 জনের চোখ আমাকে এনে দিতে হবে। শালিনীর মা বাবা তক্ষুনি পুলিশকে ফোন করে দেন। পুলিশ এসে তান্ত্রিককে ধরে ফেলে। এদের সকলকে মেরে ফেল ডাইনি। না, এতদিন আমি তোর কথাই শুনে এসেছি, অনেক মানুষকে মেরেছি, কিন্তু আর আমি তোর কথা শুনবো না। পুলিশ এসে তান্ত্রিকের মাথায় রিভলভার ঠেকিয়ে জিজ্ঞাসা করে, কেন করিস এসব? আমি এই সব চোখ অঙ্গ ক্রেতাদের বিক্রি করে দিই। এক জোড়া চোখ লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়।
তুই ডাইনিকে বলে যত মানুষের চোখ তুলিয়েছিস, ও কি বলে সেই সব মানুষের চোখ ভালো করিয়ে দে, না হলে তোকে এখানেই গুলি করে মেরে ফেলবো। না না, এমনটা করো না। তান্ত্রিক সমস্ত মানুষেরই চোখ আবার ভালো করে দিল। পুলিশরা তান্ত্রিককে ধরে নিয়ে চলে গেল। শালিনী নিজের চোখ ফিরে পেয়ে খুব খুশি হয়ে গেল। মীরগঞ্জে আজ মেঘনার বিয়ে। মেঘনার বাবা শেঠ রায়চাঁদ খুব ভয়ে ভয়ে ছিল। ওনার বন্ধু রাঘব গুপ্তা রায়চন্দের বাড়িতে আসে। আরে রায়চন্দ, এ কেমন বিয়ে হচ্ছে? কেমন সব নিশ্চুপ, কোনো জাঁকজমক নেই? কি বলি ভাই, এই গ্রামে হাত কাটা ডাইনির প্রকোপ আছে। হাত কাটা ডাইনি? বিগত কয়েক বছর ধরে যখনই এই গ্রামে কোনো মেয়ের বিয়ে হয়, ডাইনিটা আসে আর সেই মেয়ের হাত কেটে নিয়ে চলে যায়। ও বুঝলাম বুঝলাম, এই ব্যাপার। তাই তোমরা সবাই গ্রামের লোক এত ভয় ভয় থাকো। চিন্তা করো না, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমি ভূতের অনেক কেস হ্যান্ডেল করেছি। তখনই হঠাৎ মেঘনা ছুটতে ছুটতে আসে। তুমি এত ঘাবড়ে আছো কেন? বাবা বাবা তাড়াতাড়ি চলো, ডাইনিটা পা দিয়ে আমাদের টমির গলাটা টিপে ধরেছে। রায়চাঁদ, মেঘনা আর মিস্টার গুপ্তা দৌড়িয়ে যায়, কিন্তু ততক্ষণে ডাইনি টমিকে মেরে চলে গেছে। তিনজন দেখে দূরের একটা বাড়িতে ডাইনিটা ঢুকছে, কিন্তু সেখানে ডাইনিটাকে এক ঝলক দেখা যায়। রায়চন্দ আর গুপ্তা ওই বাড়িতে যায়, কিন্তু ডাইনিটা ওই বাড়ির সবাইকে মেরে চলে গেছে। ততক্ষণে ঘরের মেঝেতে সবার লাশ পড়েছিল। হাত কাটা ডাইনি তখন রায়চন্দ আর গুপ্তার সামনে এলো। মীরগঞ্জের শয়তানরা, আয় তোরা। এই গ্রামে যে মেয়ের বিয়ে হবে তাকে নিজের হাতের বলি দিতে হবে। আজ আজ তোমার মেয়ের দিন রায়চাঁদ। কিন্তু কিন্তু কেন? তখন ডাইনিটা অদৃশ্য হয়ে যায় আর বাইরে থেকে মেঘনার চিৎকার শোনা যায়, বাবা বাবা বাঁচাও বাবা। রায়চন্দ আর গুপ্তা তাড়াতাড়ি দৌড়ে বাইরে আসে, কিন্তু মেঘনার কাছে যাওয়ার আগেই ডাইনি মেঘনার দুটো হাত কেটে নিয়ে চলে যায়। রায়চন্দ কান্নায় ভেঙে পড়ে। আমার মেয়ে, শয়তানি ডাইনি আমার মেয়ের হাত দুটো নিয়ে চলে গেল। কোনো গ্রামবাসী বাঁচাতে এলো না। ভগবান, তুমি কি করলে? তখনই গুপ্তা মাটিতে পড়ে থাকা একটা ছেঁড়া কাপড়ের টুকরো দেখতে পায়। রায়চাঁদ, রায়চাঁদ ভেঙে পড়ো না। দেখো, এটা মনে হচ্ছে ডাইনির কাপড়ের কোনো অংশ কিছু জিনিসের সাথে আটকে গিয়ে এটা ছিঁড়ে গেছে। তাতে কি হয়েছে? রায়চাঁদ, যদি কোনো ডাইনির কাপড়ের সাথে হনুমানের মূর্তি জড়িয়ে রাখো, তাহলে তাকে বশ করা যাবে। তুমি বাড়ি থেকে হনুমানের একটা ছোট্ট মূর্তি নিয়ে এসো। হতে পারে মেঘনার হাত আমরা ফেরত পেয়ে যাব। যেই মিস্টার গুপ্তা ওই কাপড়ের মধ্যে হনুমানের মূর্তি জড়িয়ে দেয়, ডাইনির কান্না শুনতে পাওয়া যায়। ওই মূর্তি থেকে আমার কাপড়টা বার কর, কর বলছি। আমি মূর্তি থেকে কাপড় বার করব যদি তুমি আমার প্রশ্নের উত্তর দাও। কি জানতে চাস? তুমি ওই মেয়েদের হাত কাটো কেন যাদের বিয়ে হওয়ার থাকে? অনেক বছর আগের কথা। আমার বাবা গ্রামের জমিদারের ঋণ শোধ করতে পারেননি, তাই আমার বিয়ের দিন জমিদার আমার বাবাকে মেরে ফেলে আর আর আমার হাত দুটো কেটে নিয়ে যায়। কোনো গ্রামবাসী আমাকে আর আমার বাবাকে বাঁচায়নি। হাত কাটার জন্য আমি আত্মহত্যা করি। তারপর থেকে আমি এই গ্রামের লোকেদের ওপর প্রতিশোধ নিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার সাথে যা হয়েছে আমি তার জন্য দুঃখিত। আমরা এই জমিদারকে ফাঁসি দেওয়াবই, কিন্তু
কিন্তু তুমি এই লোকেদের অত্যাচার করা বন্ধ করো। কেউ তোমার ক্ষতি করেছে বলে তুমিও কারোর ক্ষতি করবে? এইভাবে তো পৃথিবীটাই নরক হয়ে যাবে। রায়চাঁদের কথা শুনে ডাইনি একটু নরম হয়। আমি সমস্ত গ্রামবাসীদের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। আমার মেয়ের হাত ফেরত দিয়ে দাও। ডাইনি মেঘনার হাত ঠিক করে দেয়। গ্রামবাসীরা মিলে জমিদারকে ফাঁসির শাস্তি দেওয়ায়। তারপর ডাইনিটা চিরকালের জন্য গ্রাম ছেড়ে চলে যায়।